আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস বলতে পারি, কারণ আমাদের ফার্স্ট ক্লাসটা দুইটা ভাগে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, যার কারণে আজকের ক্লাসটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। আমরা হচ্ছে আজকে দলিল নিয়ে আলোচনা করব, নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করব, রিসিভার নিয়ে আলোচনা করব, এবং কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘোষণামূলক প্রতিকার নিয়ে আলোচনা করব। দেখেন, ইম্পর্টেন্ট কিছু ধারা এখানে দেয়া আছে। ধারা 31-এ বলা আছে যে দলিল সংশোধনের কথা, অর্থাৎ রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। ধারা 39-এ দেওয়া আছে দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখানে রদ কথাটা আসবে না, রদ কথাটা হয় চুক্তির ক্ষেত্রে, হ্যাঁ, চুক্তি রদ, আর দলিলের ক্ষেত্রে হয় দলিল বাতিল। বোঝার সুবিধার্থে এটা এখানে দেওয়া হয়েছে কারণ কাছাকাছি মিনিং। ধারা 40 হচ্ছে যে দলিল সমূহ আংশিক বিলুপ্ত করা যেতে পারে। 42 হচ্ছে ঘোষণামূলক প্রতিকার অর্থাৎ ডিক্লারেটরি রিলিফ, এবং 43 ধারা হচ্ছে এই ডিক্লারেটরি রিলিফের ফলাফল অর্থাৎ ঘোষণার ফলাফল অর্থাৎ ইফেক্ট অফ ডিক্লারেশন। এবং ধারা 44 হচ্ছে রিসিভার নিয়োগ সুবিবেচনামূলক অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স ডিসক্রিশনারি। ঠিক আছে, দেখেন, আমরা জানি দলিল সংশোধনের, আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসেছি যে দলিল সংশোধন হচ্ছে ধারা 31। তাহলে 31 থেকে 34 পর্যন্ত যে ধারা, চারটা ধারা, এই চারটা ধারাই হচ্ছে দলিল সংশোধন বিষয়ক। ধারা 31 হচ্ছে দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। বলা হচ্ছে যে আমরা যেহেতু আগের ক্লাস যারা করেছি তারা জানবো যে দলিল সংশোধনের ক্ষেত্রে আমরা জানি যে কত বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হয়। 3 বছরের মধ্যে। কখন কখন আপনি হচ্ছে দলিল সংশোধন করতে পারবেন, কখন দলিল সংশোধনের জন্য আদালতে যেতে পারবেন, বলতেছে দলিলটি যদি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়, দলিলটি যদি ভুলভাবে লিপিবদ্ধ হয়, এবং দলিলের পক্ষগণের যে উদ্দেশ্য সেটা যদি সঠিকভাবে ব্যক্ত করা না থাকে। এই যে যে 3 বছর, এই 3 বছরের কথাটা তামাদি আইন অনুচ্ছেদ 95-তেও বলছে, 96-তেও বলছে। 95-তে বলছে যদি প্রতারণার মাধ্যমে হয় তাহলে কিভাবে করবেন, আর 96-তে বলেছে ভুলভাবে যদি দলিলটা লিপিবদ্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে 3 বছর। এটা হচ্ছে 96 অনুচ্ছেদ অনুযায়ী। দেন বাকি তিনটা 32, 33, 34 একটু পড়ে নেবেন, ওইগুলো লেস ইম্পর্টেন্ট, বাট পড়তে হবে, একটু রিভাইজ দিয়ে নিলে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে 31 ধারা। দেন আমরা যদি দেখি দলিল বাতিল অর্থাৎ 39 ধারা, যেটা আমরা জানি 39 ধারা থেকে 41 ধারা পর্যন্ত হচ্ছে দলিল বাতিল বিষয়ে আলোচনা করা হয়েছে। ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 39 এবং 40 ধারা। 39 ধারা কি বলছে যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, নিম্নলিখিত ক্ষেত্রে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করা যায়। প্রতারণার মাধ্যমে যদি দলিলটি সম্পাদিত হয়, দলিলটি যদি জাল, অসত্য বা ভুয়া দলিল হয়, এবং সেই দলিল থেকে যদি মারাত্মক ক্ষতির সম্ভাবনা থেকে থাকে, তাহলে আপনি দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই ধারায় আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় নিম্নলিখিত আদেশ দিতে পারেন: দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হিসেবে নিষ্পত্তি করতে পারেন, দলিলটি অর্পণের আদেশ দিতে পারেন, এবং কি করতে পারেন, দলিলটি বাতিল করে দিতে পারেন। বলতেছে দলিলটি যদি রেজিস্টার্ড হয়, নিবন্ধনকৃত হয়, তখন এই দলিল বাতিল করার পরে আদালত এই আদালত যে ডিক্রি দিবেন সেই ডিক্রির একটা কপি অবশ্যই সাব রেজিস্ট্রার অফিসে কি করবেন, প্রেরণ করবেন। আমরা জানি দলিল বাতিলের ক্ষেত্রেও মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর, যেটা তামাদি আইনের 1908-এর অনুচ্ছেদ 91-তে দেয়া আছে। কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক, এবং দলিল বাতিলের ক্ষেত্রে বাদীকে অবশ্যই কি হওয়া লাগবে, মোকদ্দমার পক্ষ হওয়া লাগবে। এরপর বললাম যে 39-এর পর 40 ধারাটা ইম্পর্টেন্ট। 40 ধারা কি বলছে, যে দলিল সমূহ আংশিক বিলুপ্ত করা যেতে পারে, অর্থাৎ যে দলিলের কিছু অংশ আদালত মনে করছেন এতটুকু রাখা দরকার, অতটুকু রেখে দিতে পারেন। আবার যে অংশটা যদি আদালত মনে করেন যে এই অংশটা বাতিল করে দেওয়া উচিত, তাহলে ওই অংশটুকু, অতটুকু অংশ আদালত কি করে দিতে পারেন, বাতিল করে দিতে পারেন। কি বলেছে এখানে, যেখানে একটি দলিল বিভিন্ন অধিকার সমূহ বা বিভিন্ন, এখানে শব্দটা হচ্ছে বিভিন্ন, বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেখানে আদালত দলিলটি আংশিক বিলুপ্ত এবং অবশিষ্ট অংশ বহাল রাখতে পারেন। 41 ধারাটা একটু পড়ে নিতে হবে, রিভিশন দিয়ে নিতে হবে। আচ্ছা, এরপর আমরা 42 ধারা দেখেছি, এবং 43 ধারা। 42 হচ্ছে ডিক্লারেটরি রিলিফ, তাই না, ঘোষণামূলক প্রতিকার। আদালত ঘোষণামূলক প্রতিকার কখন দেয়, দুইটা ক্ষেত্রে দেয়। একটা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য বা পরিচয়ের অধিকারের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সম্পত্তির আইনগত অধিকারের ক্ষেত্রে। হ্যাঁ, যে আপনি কোনো একটা সম্পত্তির মালিক, আমি সেটা অস্বীকার করলাম, আপনি আদালতে যে ঘোষণামূলক ডিক্লারেটরি রিলিফ ছিলেন, ঠিক আছে, যে অমুক ব্যক্তি, আমি যে মালিক সেটা কি করেছে, অস্বীকার করেছে সম্পত্তির ক্ষেত্রে। আবার আইনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনি একটি কোম্পানির ম্যানেজার, আপনি কি করেছেন,
কোম্পানির ম্যানেজার, আমি সেটা অস্বীকার করলাম যে আপনি কোম্পানির ম্যানেজার, তাহলে আপনি আদালতে যে কি চাচ্ছেন? ঘোষণামূলক প্রতিকার চাচ্ছেন। আদালত যদি ঘোষণা দিয়ে দেয় যে আপনি সেই কোম্পানির ম্যানেজার, তাহলে এই কথাটা আপনার আমার জন্য যেমন বাধ্যতামূলক, তেমনি কাদের জন্য বাধ্যতামূলক? আমাদের এই রিলেটেড স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির জন্য এই আদালতের আদেশটা কি বাধ্যতামূলক। দেখেন, এই যে বললাম যে আইনগত পরিচয় বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে, তাই না, যে আপনি কোম্পানির ম্যানেজার, আমি অস্বীকার করেছি, আপনি আদালতের কাছে যে কি চাচ্ছেন? ঘোষণামূলক প্রতিকার চাচ্ছেন। আদালত ঘোষণামূলক প্রতিকার দিয়ে দিলে হয়ে যাচ্ছে, আপনি মোকদ্দমা করলেন 42 ধারায়। এখন এই সম্পত্তি রিলেটেড যদি হয়, আপনাকে আমি বাসা থেকে বের করে দিছি, আপনি মালিক, আমি আপনার মালিকানা অস্বীকার করে আপনাকে বাসা থেকে বেদখল করেছি, তাহলে আপনি আদালতের কাছে যে কি শুধু মালিকানা দাবি করবেন 42 ধারায়? বলতেছে না। পাশাপাশি আপনার 42 ধারার সাথে কত ধারার মোকদ্দমা করতে হবে? 8 ধারার মোকদ্দমা করতে হবে। এখানে বলতেছে যে শুধু ঘোষণামূলক প্রতিকারের পাশাপাশি যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার দরকার হয়, সেটা চাইতে হবে। যদি না চান, তাহলে ওই মোকদ্দমাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আমরা আগেই দেখে আসছি ঘোষণামূলক প্রতিকারের তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর, যেটা দেওয়া তামাদি আইনের 120 অনুচ্ছেদে। এবং এই ঘোষণামূলক প্রতিকার দিয়ে আদালতের বিবেচনামূলক ক্ষমতা আমরা জানি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে সম্পত্তি রিলেটেড, অর্থাৎ স্থাবর সম্পত্তি রিলেটেড মোকদ্দমাগুলোর ক্ষেত্রেই আদালত দেখা যায়, 8 ধারা 9 ধারার ক্ষেত্রেই দেখা যায় আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না। কিন্তু অন্যান্য যত ধারা, চুক্তির ক্ষেত্রে বলেন, দলিলের ক্ষেত্রে বলেন, রিসিভারের ক্ষেত্রে বলেন, ঘোষণামূলক প্রতিকারের ক্ষেত্রে বলেন, নিষেধাজ্ঞার ক্ষেত্রে বলেন, আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ স্বেচ্ছাধীন ইচ্ছাধীন বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ আদালত চাইলে দিতেও পারেন আপনাকে প্রতিকার, নাও দিতে পারেন। দেখেন, এখানে ওই সেম কথাগুলো আমি যেটা বললাম বলে আসছে যে যদি আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধু ঘোষণামূলক প্রতিকারের জন্য আপনি চান, সেক্ষেত্রে আপনাকে কোর্ট ফি দিতে হবে 300 টাকা। আর যদি হচ্ছে আনুষঙ্গিক ঘোষণামূলক প্রতিকারের পাশাপাশি আনুষঙ্গিক প্রতিকার থাকে, সেক্ষেত্রে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে। যেমন সাপোজ এক্সাম্পল 42 ধারার মোকদ্দমা, তাহলে দিতে হবে 300 টাকা। আর 42 ধারার সাথে 8 ধারার মোকদ্দমা, তাহলে কি আর 300 টাকা দিবেন না? সেক্ষেত্রে আপনি কোর্ট ফি দিবেন অ্যাড ভ্যালুরাম, মূল্যানুপাতিক। দলিল ঘোষণামূলক এখানে বলতেছে যে দলিলের ক্ষেত্রে আমরা কি দেখে আসছি যে দলিল বাতিল বলেন, দলিল সংশোধন বলেন, সেক্ষেত্রে হচ্ছে তামাদি মেয়াদ 3 বছর। এখানে আরেকটা কথা বলছে যে ইস্যুকৃত বা নিবন্ধিত অর্থাৎ রেজিস্টার্ড দলিল জাল বলে ঘোষণার তামাদি মেয়াদও হচ্ছে কত বছর? 3 বছর। আর চুক্তির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম বলেন? চুক্তি রদ, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন 1 বছর। কিন্তু চুক্তিটা যদি রেজিস্ট্রিকৃত হয়, লিখিত হয়, নিবন্ধিত হয়, তাহলে সেই ক্ষেত্রে চুক্তিটার ক্ষেত্রে তামাদি মেয়াদ হয়ে যাবে 6 বছর। আর দলিলের ক্ষেত্রে সবগুলোই 3 বছর। আমরা সেই জিনিসটা এখানে দেখলাম। আরো কি বলেছে যে ঘোষণামূলক প্রতিকারের সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? আপিল বা রিভিউ করতে পারে। 43 ধারা ঘোষণার ফলাফল, ইফেক্ট অফ ডিক্লারেশন। হ্যাঁ, এই যে আমি একটু আগে বলে আসছি যে আদালত যদি ঘোষণামূলক প্রতিকার দেয়, তাহলে এটা মোকদ্দমার পক্ষগণের জন্য উপরেও পালনীয়, এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি যারা যদি কেউ থেকে থাকেন তাদের উপরেও কি সেটা পালনীয় হবে। এই গেল ডিক্লারেশন নিয়ে আমাদের আজকের কথাবার্তা। এখন আমরা দেখব রিসিভার নিয়োগ। কি দেখব? রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ হচ্ছে আদালতের সুবিবেচনামূলক, অর্থাৎ ওই যে ওই বিষয়টা বিবেচনামূলক, স্বেচ্ছাধীন ইচ্ছাধীন ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, রিসিভার নিয়োগ কখন হয়? ধরেন একটা সম্পত্তি নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা, একজন বাদী একজন বিবাদী, সম্পত্তিটা কার এখনো ডিসাইডেড করতে পারেনি আদালত, সমাধান করতে পারেনি। তাহলে যতদিন না সমাধান হচ্ছে ততদিন ওই সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করা দরকার। আদালত তৃতীয় কোনো ব্যক্তিকে ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পাঠালো, তাহলে ওই ব্যক্তিটাকে কি বলা হয়? রিসিভার বলা হয়। এই রিসিভার সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908-এ আদেশ 40-এ বিস্তারিত বলা হয়েছে। বিধি 1 থেকে 5, বিধি কত থেকে 5? 1 থেকে 5। বিধি 1-এ বলা হয়েছে রিসিভার নিয়োগের কথা। বিধি 2-এ বলা হয়েছে রিসিভারের পারিশ্রমিক কিরকম হবে। বিধি 3-এ বলা হয়েছে রিসিভারের দায়িত্ব। বিধি 4-এ বলা হয়েছে রিসিভার দায়িত্ব পালনে বাধ্য করা। বিধি 5-এ বলা হয়েছে যে কালেক্টরকেও কি করা যায়? রিসিভার হিসেবে নিয়োগ করা যায়। এই বিষয়গুলো আমাদের একটু কি করে নিতে হবে? পড়ে ফেলতে হবে। দেখেন, এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে নিষেধাজ্ঞা। আমরা জানি না বোধক প্রতিকার বা নিষেধাজ্ঞা আছে
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫-এর গ উপধারায়, ৫-এর গ, গরুর গ, হ্যাঁ, ৫-এর গ উপধারায় সংজ্ঞা দেয়া আছে ৬ ধারায়, এবং বিস্তারিত বলা হচ্ছে ৫২, ৫৩, ৫৪ ধারাতে। দেখেন কি বলেছে, ৫২ ধারায় হচ্ছে প্রতিরোধমূলক বা নিরোধক প্রতিকারের কিভাবে মঞ্জুর করা যায় সেই কথা বলা হয়েছে। আদালত কখন মঞ্জুর করবে, কিভাবে মঞ্জুর করবে, ৫২ ধারায় আছে। আর আদালত কিভাবে না মঞ্জুর করবে সেটা দেয়া আছে, কখন কখন না মঞ্জুর করবে সেটা দেয়া আছে ৫৬ ধারাতে। আমরা সাধারণত জানি হচ্ছে নিষেধাজ্ঞা দুই প্রকার, কার্যের দিক থেকে বলেন বা সাধারণ দিক থেকে বলেন, নিষেধাজ্ঞা দুই প্রকার। এছাড়া নিষেধাজ্ঞা তিন প্রকার। এছাড়া নিষেধাজ্ঞা কত প্রকার? তিন প্রকার। দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে বলেন, সময়ের ক্ষেত্রে বলেন, বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে বলেন, নিষেধাজ্ঞা হচ্ছে তিন প্রকার, কিন্তু সাধারণ ক্ষেত্রে দুই প্রকার, কার্যের ক্ষেত্রে দুই প্রকার। দেখেন, অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেয়া আছে ৫৩ ধারায়। এই যে যে স্থায়ী নিষেধাজ্ঞা, এটাকে আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞাও বলা যায় বা বলা হয়। এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ৫৪ ধারায়। আমরা ওই যে বললাম তিন ধরনের নিষেধাজ্ঞা, অস্থায়ী, স্থায়ী। আর একটা নিষেধাজ্ঞা আছে, সেটা হচ্ছে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেটা বলা হয়েছে ৫৫ ধারায়। এবং শেষে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে ৫৭ ধারায় বলা হয়েছে। আমরা একটু দেখি। দেখেন, ধারা ৫২, প্রতিরোধমূলক নিরোধক প্রতিকার যেভাবে মঞ্জুর করা যায়। প্রতিরোধমূলক, নিরোধকমূলক, হ্যাঁ, বা নিষেধাজ্ঞা বলেন বা প্রিভেন্টিভ রিলিফ বলেন, যাই বলেন না কেন একই কথা। কিভাবে করা যায়? অস্থায়ীভাবে বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। আদালত ইচ্ছাধীন ক্ষমতা, বলো যে আগেই বলে আসছি, ডিসক্রিশনারি পাওয়ার, আদালত চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা চিরস্থায়ী অর্থাৎ টেম্পোরারি অর পারপেচুয়াল নিষেধাজ্ঞা আদালত কি করতে পারেন? জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করেন। ৫৩ ধারায় বলেছি অস্থায়ী স্থায়ী সংজ্ঞা দেয়া আছে, হ্যাঁ। যে আমরা একটু একটা বিষয় জানি যে অস্থায়ী নিষেধাজ্ঞা একটা চলমান মোকদ্দমার মাঝে যে কোনো সময় পিটিশনের মাধ্যমে, আবেদনের মাধ্যমে আদালতের কাছে চাইতে হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। আর স্থায়ী নিষেধাজ্ঞাটা আপনার চাইতে হবে আর্জির মাধ্যমে। কিসের মাধ্যমে? আর্জির মাধ্যমে। কারণ স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিজেই একটা কি, মোকদ্দমা। এখানে বলতেছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি আহ দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশ অনুযায়ী দেয়, তাহলে তার এগেনস্টে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবে ১০৪ ধারায়। আর যদি ৩৯ আদেশে না দিয়ে অন্য কোনো আদেশ বা অন্য কোনো ধারার উপর ভিত্তি করে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়, তার উপর যদি কোনো পার্টি সংক্ষুব্ধ হয়, মনক্ষুণ্ণ হয়, তখন তিনি আর আপিল করতে পারবেন না, তিনি পারবেন রিভিশন করতে। তখন সেটা হয়ে যাবে দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারায়। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত একটি সুনির্দিষ্ট সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিবেন। করতে হবে এগুলো, হ্যাঁ। এই দেখেন, স্থায়ী নিষেধাজ্ঞার কথা যেটা আমরা একটু আগে বলে আসলাম। আরেকটা বিষয় আমি কিন্তু বলে আসছি যে নিষেধাজ্ঞা সাধারণত কার্যের দিক থেকে বা প্রকৃতির দিক থেকে হচ্ছে দুই প্রকার, কিন্তু সময়ের দিক থেকে বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের দিক থেকে বা দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে কত প্রকার? তিন প্রকার। তার মানে এমসিকিউ কোশ্চেন যখন আপনাকে দিবে, আপনাকে দেখতে হবে কোশ্চেনে কোন দিক থেকে বলছে। সময়ের দিক থেকে বলছে, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী বলেছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী বলেছে, নাকি নিষেধাজ্ঞা সাধারণত কত প্রকার বলেছে, প্রকৃতির দিক থেকে নিষেধাজ্ঞা কত বলেছে, কার্যের দিক থেকে কত প্রকার সেটা বলেছে। তার মানে বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। এরপর যদি দেখি ধারা ৫৫, যেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, আমরা দেখে আসছি না, সুনির্দিষ্ট কার্য প্রতিকার আইনে তিন ধরনের নিষেধাজ্ঞা, অস্থায়ী, স্থায়ী, আর একটা হচ্ছে বাধ্যতামূলক, তাই না? এই যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ছাড়া সকল ধরনের নিষেধাজ্ঞা হলো নিরোধক প্রতিকার, হ্যাঁ। যেই নিষেধাজ্ঞা পালনে আদালত আপনাকে বাধ্য করতে পারবে সেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ধারা ৫৫ বলেছে। আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ছাড়া বাকি যত ধরনের নিষেধাজ্ঞা আছে সবই কি, নিরোধক প্রতিকার, অর্থাৎ না বোধক, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, অ্যাড ইন্টেরিম ইনজাংশন। কিসের কথা বলেছে? অ্যাড ইন্টেরিম ইনজাংশন কখন দেয়? এক পক্ষের কথা শুনে অপর পক্ষের কথা না শুনে
মোকদ্দমার গুণাগুণ বিচার বিশ্লেষণ না করে মোকদ্দমার শুরুতেই যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অর্থাৎ এক পক্ষেরটা শুনেছে কিন্তু অপর পক্ষেরটা শুনে নাই, মোকদ্দমার গুণাগুণ বিচার বিশ্লেষণ ছাড়াই নিষেধাজ্ঞাটা দিয়ে দিয়েছে, তাহলে সেটা হবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টেরিম ইনজাংশন। বর্তমানে কি হচ্ছে দেখেন, 2007 সাল হতে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পরিবর্তে নালিশি বিষয়বস্তু স্থিতি অবস্থার আদেশ দিয়ে থাকেন। ঠিক আছে, বর্তমানে হচ্ছে স্থিতি অবস্থার আদেশ দিয়ে থাকেন, এখন আর অ্যাড ইন্টেরিম ইনজাংশনটা দেয় না। এরপর যদি আমরা আসি যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা তো দেখে আসছি 54 ধারা, বললামই 5টি ক্ষেত্রে দেয়। কয়টি ক্ষেত্রে দেয় ইম্পর্টেন্ট, চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে 5টি ক্ষেত্রে দেয়। চুক্তিটি যদি জিম্মার অন্তর্ভুক্ত হয়, ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি না থাকে, আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে, আর্থিক ক্ষতিপূরণ অনিশ্চিত হলে, মামলার বহুতা রোধের উদ্দেশ্যে। দেখেন এই ক্ষেত্রগুলো আমরা চুক্তির মধ্যেও পড়ে আসছি, অর্থাৎ ঘুরে ফিরে ওই একই কথাগুলো এইখানেও দেয়া আছে। এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা আমরা জানি ওই যে তামাদি আইনের 120 অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে কত বছরের মধ্যে দায়ের করতে হবে, 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। এখানে দেখেন বলেই দিয়েছে যে এই মোকদ্দমা আরজির মাধ্যমে শুরু হয়। কোন মোকদ্দমা? চিরস্থায়ী, অস্থায়ী না কিন্তু, অস্থায়ী তো আবেদনের মাধ্যমে শুরু হয়, কিন্তু চিরস্থায়ী আরজির মাধ্যমে শুরু হয় এবং ডিক্রির মাধ্যমে শেষ হয়। 55 ধারাও যে আদেশমূলক বা বাধ্যতামূলক, আমরা যেটা কিছুক্ষণ আগেই দেখে আসছি, যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ করা রোধ করার জন্য নির্দিষ্ট কাজ সম্পাদন করা আবশ্যক হয়, তখন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে ওই নির্দিষ্ট কাজটি সম্পাদন করার জন্য যে নিষেধাজ্ঞা প্রদান করেন তাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে। 56 ধারা আমরা 52-র উল্টো দেখে আসছি। 52তে বলেছে যে যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন, আর 56তে হচ্ছে যেসব ক্ষেত্রে না মঞ্জুর করেন বা প্রত্যাখ্যান করেন বা রিজেক্ট করেন। কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে। ইম্পর্টেন্ট, কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে। আপনি বিচার বিভাগীয় কাজ বন্ধ করে রাখার জন্য নিষেধাজ্ঞা চাচ্ছেন, আদালত দেবেন? দেবে না। আপনি আইনগত সহায়তা নিতে কাউকে আইনগত সহায়তা নিতে কেউ চাচ্ছে, তাকে বিরত রাখার জন্য আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন, আদালত দিবে? দিবে না। আপনি সরকারের কোনো কাজে বাধা দেওয়ার জন্য নিষেধাজ্ঞা চাচ্ছেন, আদালত দিবে? দিবে না। কোথাও উৎপাত হচ্ছে না কিন্তু আপনি উৎপাতের অজুহাত দেখায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন বা নিষেধাজ্ঞা চাচ্ছেন, আদালত কি আপনার এই আর্জিটা গ্রহণ করবেন? আপনার এই আবেদনটা গ্রহণ করবেন? করবেন না, প্রত্যাখ্যান করে দেবেন। হ্যাঁ, বা আপনার নিজের দোষে, হ্যাঁ আপনার আচরণটা এমন সন্তোষজনক না, আপনাকে আপনার কর্মকাণ্ডের কারণে আদালত আপনার কি করে দিতে পারে, আপনার আর্জিটা রিজেক্ট করে দিতে পারে, হ্যাঁ, যে আপনার কর্মকাণ্ডে আপনি এটা পাওয়ার অধিকারী না। ঠিক আছে, তো এখানে একটু দেখে নিতে হবে এগুলো। হালকা পাতলা দেখলে আপনি পারবেন যে, যেহেতু আমরা বলেছি এটি একটি দেওয়ানি প্রকৃতির আইন, তার মানে ফৌজদারি কোনো কার্যক্রম স্থগিত রাখার জন্যও আপনি নিষেধাজ্ঞা এখানে চাইতে পারবেন না। 57 ধারা দেখেন মজার বিষয়, নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। কোনো নেতিবাচক চুক্তি পালনে বাধা প্রদানের জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। ধরেন আমি কিন্তু আগের ক্লাসগুলোতে এই একটা উদাহরণ দিয়ে আসছি। আহ, আপনি একজন শিল্পী, গান গান কোথায় ধরে নিলাম চ্যানেলে চুক্তিবদ্ধ হয়েছেন 1 বছরের জন্য। এখন যেহেতু আপনার এটি একটা ব্যক্তিগত বিষয়, হ্যাঁ, ব্যক্তিগত বৈশিষ্ট্য যে আপনি গান গেতে পারেন, তো আপনি কিছুদিন পরে কি করলেন, আপনি ওই চ্যানেলের জন্য আর গান গাবেন না বলে বলে দিলেন। এখন চ্যানেল আদালতে এসে বলতেছে, আদালত তিনি তো চুক্তিবদ্ধ হয়েছে 1 বছরের জন্য কিন্তু তিনি এখন গান গেতে চাচ্ছেন না, আমাকে প্রতিকার দেন, তাকে বাধ্য করেন। তখন আদালত বলবে না, যেহেতু এটা তার ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে, সো তাকে কি করা যাবে না, এই গান গেতে আপনার চ্যানেলের জন্য বাধ্য করা যাবে না। তবে সে কি করতে পারবে না, এই 1 বছর অন্য কোনো চ্যানেলের জন্যও গান গাইতে পারবে না। ঠিক আছে, আপনার চ্যানেলে গাবে না, চ্যানেলের জন্য গাবে না, কিন্তু গহ উম চ ছ অন্যান্য চ্যানেলের জন্য তিনি 1 বছর কি করতে পারবেন না, গান গাইতে পারবেন না। তাকে এখান থেকে রিলিফ দিচ্ছি, শিল্পীকে এই জায়গা থেকে রিলিফ দিচ্ছি, শিল্পীর পক্ষে কাজ করলাম, কয়ের জন্য কাজ করার দরকার নেই, ঠিক আছে, কিন্তু তিনি অন্য জায়গাতেও কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। এই যে না করে দিল, অন্য নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা। 57 ধারা।